আপনারা কি কখনো সকাল থেকে রাত পর্যন্ত নিজের চারপাশটা ভালো করে খেয়াল করে দেখেছেন? আপনাদের হাতের এই স্মার্টফোন, টেবিলের উপর থাকা ল্যাপটপ, ঘরের কোনায় রাখা ছোট বাচ্চার প্লাস্টিকের খেলনা, এমনকি আপনার পরনের পোশাক বা জুতোর পেছনে একটু উল্টে পাল্টে দেখলে একটা কমন সিল বা লেবেল দেখতে পাবেন। আর সেটা হলো মেড ইন চায়না। কিন্তু কখনো কি মনে এই প্রশ্নটা জেগেছে যে পৃথিবীর মানচিত্রে এত এত দেশ থাকতে কেন শুধু একটা দেশই পুরো পৃথিবীর সমস্ত মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করছে? কেন চীনকে বিশ্বজুড়ে এক নামে ডাকা হয় পৃথিবীর কারখানা বা দ্য ফ্যাক্টরি অব দ্য ওয়ার্ল্ড? আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত সহজ ভাষায় জানানোর চেষ্টা করব কিভাবে এই দেশটা পুরো পৃথিবীর ম্যানুফ্যাকচারিং বাজারকে একা নিজের পকেটে পুরে নিল। আজকের ভিডিওটি আপনাদের চিন্তা ভাবনা পুরোপুরি বদলে দেবে, তাই বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। বন্ধুরা, চীনের আজকের এই জাদুকরী রূপান্তর কিন্তু হুট করে হয়নি। এর পেছনে রয়েছে একটা সুনির্দিষ্ট সাল, এক ঐতিহাসিক প্রেক্ষাপট এবং একজন দূরদর্শী নেতার মাস্টার প্ল্যান। সালটা ছিল 1978। তার আগে পর্যন্ত চীন ছিল একটি অত্যন্ত বন্ধ বা ক্লোজড ইকোনমির দেশ। তৎকালীন কমিউনিস্ট নেতা মাও সেতুং এর কিছু ভুল অর্থনৈতিক নীতি এবং সাংস্কৃতিক বিপ্লবের কারণে পুরো দেশের অর্থনীতি একদম পঙ্গু হয়ে পড়েছিল। কোটি কোটি মানুষ চরম দারিদ্র্য আর দুর্ভিক্ষের মুখে দিন কাটাচ্ছিল। ঠিক এই অন্ধকার সময়ে 1978 সালের চীনের শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ নেন এক দূরদর্শী কমিউনিস্ট নেতা, যার নাম দ্যাং শিয়াওপিং। তাকে বলা হয় আধুনিক চীনের অর্থনৈতিক বিপ্লবের জনক। দ্যাং শিয়াওপিং ক্ষমতায় এসে বুঝতে পেরেছিলেন যে শুধু সমাজতান্ত্রিক আদর্শ দিয়ে মানুষের পেট ভরবে না, দেশের ভাগ্য বদলাতে হলে ব্যবসার দরজা খুলতেই হবে। তিনি একটি বিখ্যাত উক্তি করেছিলেন, বিড়ালটি কালো নাকি সাদা তা বড় কথা নয়, সেটি ইঁদুর ধরতে পারছে কিনা সেটাই আসল কথা। অর্থাৎ নীতি যাই হোক না কেন, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আনাটাই ছিল তার মূল লক্ষ্য। তিনি 1978 সালের ডিসেম্বর মাসে চীনের কমিউনিস্ট পার্টির এক ঐতিহাসিক বৈঠকে ওপেন ডোর পলিসি বা উন্মুক্ত বাজার নীতি ঘোষণা করেন। এই নীতির মাধ্যমে তিনি চীনের বন্ধ দরজা পৃথিবীর বড় বড় পুঁজিপতি ও বিদেশি কোম্পানিগুলোর জন্য এক ধাক্কায় খুলে দেন। তিনি সমাজতন্ত্রের সাথে পুঁজিবাদের এক চমৎকার মিশ্রণ ঘটান, যাকে বলা হয় চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র। ড্যাং শিয়াওপিং এর এই নীতির পর চীনের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়ায় তাদের বিশাল কর্মক্ষম জনসংখ্যা। তবে শুধু লোক সংখ্যা থাকলে কিন্তু একটা দেশ উন্নত হতে পারে না, তার জন্য দরকার সঠিক মানব সম্পদ। 1980 এর দশকে যখন চীনের অর্থনৈতিক দুয়ার পুরো বিশ্বের জন্য খুলে যায়, তখন দেশের কোটি কোটি গ্রামীণ মানুষ কাজের খোঁজে বড় বড় শহরের দিকে ছুটে আসে। এই বিশাল পরিযায়ী শ্রমিক দল অত্যন্ত কম মজুরিতে দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করতে সানন্দে রাজি ছিল। আমেরিকা বা ইউরোপের মতো উন্নত দেশগুলোতে যেখানে একজন শ্রমিককে ঘন্টায় $15 থেকে $20 দিতে হতো, সেখানে চীনারা মাত্র কয়েক সেন্ট বা খুব সামান্য টাকাতে একই কাজ নিখুঁতভাবে করে দিচ্ছিল। ফলে অ্যাপল, স্যামসাং বা নাইকি এর মতো বৈশ্বিক জায়ান্ট কোম্পানিগুলো দেখলো যে নিজের দেশে পণ্য তৈরি করার চেয়ে চীনে তৈরি করা অনেক বেশি লাভজনক। আর এইভাবে পশ্চিমা বিশ্বের সব বড় বড় ব্র্যান্ড তাদের ফ্যাক্টরি চীনে শিফট করতে শুরু করে। বন্ধুরা, চীনের উৎপাদন ব্যবস্থার আসল ম্যাজিক কিন্তু তাদের শ্রমিকের সস্তায় পাওয়া নয়, বরং তাদের তৈরি করা ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার বা উৎপাদন ইকোসিস্টেম। সহজ ভাষায় একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করুন আপনি একটা ব্লুটুথ স্পিকার বা ড্রোন তৈরি করবেন। এর জন্য আপনার প্রয়োজন হবে একটা প্লাস্টিক ক্যাসিং, মাদারবোর্ড, ব্যাটারি, স্পিকারের ভেতরের কয়েল এবং ছোট ছোট কিছু স্ক্রু। আপনি যদি অন্য কোনো দেশে এ ব্যবসা শুরু করেন, তবে হয়তো ব্যাটারি আসবে এক দেশ থেকে, স্ক্রু আসবে অন্য রাজ্য থেকে, আর বডি আসবে অন্য জায়গা থেকে। এতে করে আমদানি করতে আপনার কয়েক সপ্তাহ বা মাস পার হয়ে যাবে। কিন্তু চীনের শেনজেন বা ইউ এর মতো শহরগুলোতে এমন এক জাদুকরী ব্যবস্থা আছে, যেখানে আপনি মাত্র 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এই সবকটি পার্টসের আলাদা আলাদা শত শত ছোট কারখানা পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যা লাগবে তা পাশের বাড়ির বা পাশের গলির কোনো ছোট ফ্যাক্টরি সাথে সাথে সাপ্লাই দিয়ে দেবে। যেখানে অন্য দেশের কোম্পানিগুলো পার্টস জোগাড় করতে হিমশিম খায়, সেখানে চীনারা কয়েক ঘন্টার মধ্যে পুরো পণ্য ডিজাইন করে পার্টস জোড়া লাগিয়ে ফিনিশড প্রোডাক্ট বাজারে এনে ফেলে। এই লেভেলের দ্রুত এবং শক্তিশালী সাপ্লাই চেন পুরো পৃথিবীর আর কোনো একক দেশে খুঁজে পাওয়া অসম্ভব। বন্ধুরা, কোনো দেশের ব্যবসায়ী বা শ্রমিকরা যতই দক্ষ হোক না কেন, সরকারের দূরদর্শী নীতি এবং সাপোর্ট ছাড়া এত বড় সাম্রাজ্য গড়ে তোলা যায় না। চীন সরকার খুব ভালো করে জানতো যে বিশ্ববাজার ধরতে হলে শুধু পণ্য বানালেই হবে না, তা দ্রুত ক্রেতার কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
এই লক্ষ্যে চীন সরকার দেশের অবকাঠামো উন্নয়নে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালতে শুরু করলো। তারা তৈরি করলো হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে, দ্রুতগতির বুলেট ট্রেন নেটওয়ার্ক এবং পৃথিবীর সবচেয়ে বড় ও আধুনিক সব সমুদ্র বন্দর। বর্তমানে পৃথিবীর সেরা 10টি ব্যস্ততম এবং আধুনিক বন্দরের মধ্যে 7টি কিন্তু একাই চীনে অবস্থিত। এর ফলে চীনের যে কোনো প্রত্যন্ত অঞ্চলের ফ্যাক্টরিতে পণ্য তৈরি হওয়া মাত্রই তা বিদ্যুৎ গতিতে এক্সপ্রেসওয়ে মাধ্যমে বন্দরে চলে আসে এবং জাহাজে উঠে সারা বিশ্বের বাজারে রওনা হয়ে যায়। তাছাড়া চীন সরকার নিজ দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কম সুদে ব্যাংক ঋণ, সস্তায় জমি এবং বিদ্যুৎ বিলের উপর বিশাল অঙ্কের ভর্তুকি দিয়ে ব্যাকবোন বা মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। কিন্তু বন্ধুরা, একবার ভেবে দেখুন, চীনের মানুষেরা কেন এতটা কঠোর পরিশ্রমী? তাদের এই মানসিকতা কি জন্মগত, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? এর উত্তর লুকিয়ে আছে চীনের ইতিহাস, তাদের সংস্কৃতি এবং ফেলে আসা চরম সংকটের দিনগুলোর মধ্যে। বিংশ শতাব্দীতে চীন চরম রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ এবং ভয়াবহ দুর্ভিক্ষ ও দারিদ্রতার মধ্য দিয়ে গেছে, যেখানে কোটি কোটি মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। পরবর্তীতে 1978 সালে যখন দেশের অর্থনীতি উন্মুক্ত হলো, তখন চীনের সাধারণ মানুষের মনে একটাই তীব্র ক্ষুধা ছিল, যে কোনো মূল্যে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পাওয়া এবং নিজেদের ভাগ্য পরিবর্তন করা। তারা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে তাদের সামনে টিকে থাকার একমাত্র পথ হলো হাড় ভাঙা খাটুনি। চীনের কনফুসীয় সংস্কৃতিতেও অলসতাকে একটি বড় পাপ বা সামাজিক অপরাধ হিসেবে দেখা হয় এবং কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতাকে পরম গুণ হিসেবে পূজা করা হয়। এই ঐতিহাসিক অভাব এবং সাংস্কৃতিক শিক্ষার মিশ্রণই চীনাদের পৃথিবীর সবচেয়ে বেশি উৎপাদনমুখী জাতিতে রূপান্তরিত করেছে। চীনের এই অবিশ্বাস্য অর্থনৈতিক উত্থানের পেছনে যেমন এক উজ্জ্বল সাফল্যের গল্প আছে, তেমনি এর একটা অন্ধকার এবং নির্মম বাস্তবতার দিকও রয়েছে। চীনের কর্পোরেট এবং উৎপাদন খাতে একটি অত্যন্ত জনপ্রিয় কিন্তু চরম বিতর্কিত কাজের সংস্কৃতি চালু আছে, যার নাম 996 ওয়ার্কিং কালচার। এর সহজ অর্থ হলো আপনাকে প্রতিদিন সকাল 9টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত ডিউটি করতে হবে, এবং সেটি সপ্তাহে টানা 6 দিন। চীনের আলিবাবা, টেনসেন্ট বা হুয়াওয়ের মতো বড় বড় টেক জায়ান্ট থেকে শুরু করে সাধারণ টেক্সটাইল কারখানার শ্রমিকেরা বছরের পর বছর ধরে এই রুটিন মেনে কাজ করে আসছেন। যদিও এই অতিরিক্ত কাজের চাপ সাধারণ মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর চরম নেতিবাচক প্রভাব ফেলছে এবং চীনের তরুণ প্রজন্মের মধ্যে এর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, তবুও বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের কোম্পানিকে এক নম্বরে রাখতে এবং দ্রুত ধনী হওয়ার তীব্র প্রতিযোগিতায় চীনারা এই কঠোর পরিশ্রমকে নিজেদের জীবনের অংশ বানিয়ে নিয়েছে। চীনা ব্যবসায়ীদের ব্যবসার মূল দর্শন বা মন্ত্র হলো হাই ভলিউম, লো মার্জিন। পশ্চিমা দেশগুলোর কোম্পানিগুলো যেখানে একটি পণ্য বিক্রি করে 50% বা তার চেয়ে বেশি প্রফিট মার্জিন বা লাভ করতে চায়, সেখানে চীনা ব্যবসায়ীরা মাত্র 2% বা 5% লাভে খুশি থাকে। তাদের মূল লক্ষ্য থাকে লাভের পরিমাণ বাড়ানো নয়, বরং বিক্রির সংখ্যা বা ভলিউম বাড়ানো। তারা চিন্তা করে, একটা পণ্য বিক্রি করে যদি আমি 2 টাকা লাভ করি, তবে আমি যদি সারা বিশ্বে 100 কোটি পণ্য বিক্রি করতে পারি, তবে আমার মোট লাভ হবে 200 কোটি টাকা। এই স্ট্র্যাটেজির কারণে তারা আমেরিকা বা ইউরোপের যে কোনো নামী ব্র্যান্ডের পণ্যের হুবহু কপি বা বিকল্প পণ্য মাত্র অর্ধেক বা তার চেয়েও কম মূল্যে বাজারে ছেড়ে দিতে পারে। আর দাম কম হওয়ার কারণে পৃথিবীর যে কোনো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ক্রেতা সবার আগে চীনা পণ্যটি লুফে নেয়। এই একচেটিয়া প্রাইসিং পলিসির সামনে পৃথিবীর অন্য যে কোনো দেশের কোম্পানি টিকতেই পারে না। তাহলে বন্ধুরা, আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? চীন কিন্তু আলাদিনের চেরাগ পেয়ে রাতারাতি আজকের এই অবস্থানে আসেনি। আজকের এই পৃথিবীর কারখানা তকমা পাওয়ার পেছনে রয়েছে বিগত প্রায় 50 বছরের সুদীর্ঘ ও নিখুঁত রাষ্ট্রীয় পরিকল্পনা। 1978 সালে দ্যাং শিয়াওপিং এর নেওয়া সে ঐতিহাসিক সিদ্ধান্ত এবং চীনের কোটি কোটি সাধারণ মানুষের রক্ত পানি করা হাড় ভাঙা পরিশ্রমের গল্প। আজ চীনের এই অভাবনীয় উত্থানের গল্প থেকে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অনেক কিছু শেখার আছে, বিশেষ করে কিভাবে একটি বিশাল জনসংখ্যাকে অভিশাপ না ভেবে তাদের সঠিক কারিগরি শিক্ষা ও সুযোগ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায় এবং পুরো পৃথিবীর অর্থনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন ভবিষ্যতে অন্য কোনো দেশ চীনের এই ম্যানুফ্যাকচারিং একাধিপত্যকে ভাঙতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম চমৎকার সব ইনফরমেটিভ ভিডিও
নিয়মিত দেখতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ তবে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।